স্বাগত ১ ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছে আতিফ আঞ্জুমান এবং আমি আলী আশরাফ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সিনহা হত্যায় মূল ৩ আসামিকে তোলা হচ্ছে আদালতে, আরও ৪ দিনের রিমান্ড চাচ্ছে র্যাব। রাজধানীর নাখালপাড়ায় আশা অফিস থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার, খতিয়ে দেখছে পুলিশ। পাঁচটি আসনের উপনির্বাচনে নৌকা চান ১৪১ প্রার্থী, অসুস্থ প্রবণতা বলছেন কেন্দ্রীয় নেতারা। ফরিদপুরে ধরাছোঁয়ার বাইরে রাজনৈতিক দুর্বৃত্তায়নের পৃষ্ঠপোষকরা অনেকেই বহাল তবিয়তে। এবং রাষ্ট্রপতির আদেশ, এমপির স্বাক্ষর জাল, কোটি টাকা আত্মসাতের অভিযোগ পিআইওর বিরুদ্ধে। কক্সবাজারে সিনহা হত্যা মামলায় গ্রেপ্তার ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত ও এসআই নন্দদুলালকে দ্বিতীয় দফা রিমান্ড শেষে তৃতীয় দফায় আবারও ৪ দিনের রিমান্ড চাচ্ছে র্যাব। আজই তাদের আদালতে হাজির করার কথা। র্যাব জানায়, মামলার প্রধান ৩ আসামির দ্বিতীয় দফার ৪ দিনের রিমান্ডের মেয়াদ শেষ হয়েছে আজ। এর আগে প্রথম দফায় ৭ দিনের রিমান্ডে নেওয়া হয় তাদের। এ নিয়ে মোট ১১ দিন জিজ্ঞাসাবাদ করা হয় প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালকে। কিন্তু তদন্তের জন্য তাদের আরও জিজ্ঞাসাবাদ দরকার বলে মনে করছে র্যাব। এছাড়া এই মামলায় দ্বিতীয় দফায় রিমান্ড মঞ্জুর হওয়া আরও ৪ পুলিশ সদস্যকে এখনও র্যাব হেফাজতে নেওয়া হয়নি। তারা এখনও কারাগারেই। সুবিধামতো সময়ে তাদেরকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে র্যাব। এদিকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের সময় শামলাপুর চেকপোস্টে দায়িত্ব পালনকারী গ্রেপ্তার ৩ এপিবিএন সদস্য এরই মধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আরও বিস্তারিত জানাতে কক্সবাজার আদালত থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, আসামিদেরকে আদালতে হাজির করা হয়েছে কিনা, সর্বশেষ পরিস্থিতি জানাবেন। আসামিদের এখনো পর্যন্ত আদালতে হাজির করা হয়নি এবং আমরা র্যাবের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যেটি জেনেছিলাম সেটি হচ্ছে ২টার পর মূলত তারা আদালতের উদ্দেশ্যে রওনা দিবেন। আমি কিছুক্ষণ আগে এখানকার কক্সবাজার সদর হাসপাতালেও খবর নিয়েছি, সেখানেও এখনো পর্যন্ত তাদের নিয়ে আসা হয়নি, কারণ রিমান্ড যেহেতু শেষ হয়েছে তাদেরকে হাসপাতালে আনার পরে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং এরপরেই মূলত তাদেরকে আদালতে নিয়ে আসা হবে। আর আপনি জানেন এর মধ্যে এই মামলায় প্রধান যে ৩ আসামি এর মধ্যে যেখানে রয়েছেন বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাস এবং পরিদর্শক লিয়াকত এবং এসআই নন্দদুলাল রক্ষিত, তাদের ৩ জনেরই কিন্তু এরই মধ্যে ১১ দিনের রিমান্ড শেষ হয়েছে। ১১ দিন র্যাব নিজেদের হেফাজতে রেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সর্বোচ্চ একটানা ১৫ দিন পর্যন্ত রিমান্ডে নেওয়া যায়। তো তার কারণে আমরা আর হয়তো ৪ দিন রিমান্ডে নেওয়ার সুযোগ আছে এবং র্যাবের পক্ষ থেকেও সেটি করা হয়েছে। গতকাল র্যাবের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে, রিমান্ড আবেদনে ৪ দিনের আরও রিমান্ড চাওয়া হয়েছে। সেই আবেদনের শুনানিও আজকে অনুষ্ঠিত হবে এবং আমরা এরই মধ্যে দেখতে পেয়েছি প্রদীপের যেই আইনজীবী তারাও কিন্তু আদালত প্রাঙ্গণে এসেছেন এবং তারাও বলছেন যে যদি রিমান্ড যেহেতু যদি চাওয়া হয় সেক্ষেত্রে রিমান্ড না মঞ্জুরের জন্য তারা আবেদন করবেন। পাশাপাশি একটি জামিন আবেদনও এরই মধ্যে তারা করে রেখেছেন বলে তাদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আর এরই মধ্যে আসলে প্রধান এরই মধ্যে মূল যে ১৩ আসামির মধ্যে গ্রেফতার হওয়া ১৩ আসামির মধ্যে আজকে কিন্তু এখানে উপস্থিত করা হবে ৩ জন আসামিকে। বাকি যেই আসামিরা রয়েছেন এর মধ্যে কিন্তু ৩ এপিবিএন সদস্য এরই মধ্যে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং তারা বর্তমানে কারাগারে রয়েছেন। আর বাকি যে ৪ পুলিশ সদস্য এবং ৩ জন যে স্থানীয় জনসাধারণ যারা পুলিশের করা মামলার সাক্ষী ছিলেন তাদেরও কিন্তু রিমান্ড মঞ্জুর হয়েছে আদালত থেকে, কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত হেফাজতে নিয়ে র্যাবের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়নি। তো হয়তো তাদেরকে সামনে জিজ্ঞাসাবাদ করা হবে সুযোগ সময় মতো, এমনটি আমাদেরকে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল মোটামুটি এখানকার সর্বশেষ খবর। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার ফয়সাল। রাজধানীর তেজগাঁও এলাকার নাখালপাড়ার একটি অফিস থেকে স্বামী স্ত্রী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা স্ত্রীকে মাথার পেছনে আঘাত করে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এই ঘটনায় এখনো মামলা হয়নি।
শনিবার সকালে নাখালপাড়ার এই বাসা থেকে উদ্ধার করা হয় মাছ ব্যবসায়ী আসমত আলী ও তার স্ত্রী ফারজানা বেগমের মরদেহ। ফারজানা বেসরকারি সংস্থা আশার গৃহপরিচারিকা ছিলেন। তাদের 2 ছেলে 1 মেয়ে। ছেলে সিফাত জানায় তার বাবা মার ঝগড়া হয়, সেটা মিটিয়ে শুক্রবার রাতে দুজনকে একসাথে রেখে গ্যারেজের কাজে চলে যায় সে। রাতে খাওয়ার জন্য আসে, কিন্তু কারো সাড়া না পেয়ে পাশের ভাড়া বাসায় ফিরে যায়। মা আলাদা থাকতে চায়, এ কারণে আমার আব্বু একটু সন্দেহ করতো। আগে আমাদের 2-3 বার ফালাই হয়ে গেছে, তখন কালকে আমি এটা নিয়ে মিট করলাম, মানে বুঝাই দিলাম যদি তোমরা এরকম করো তাহলে আমরা থাকতে পারবো না। এটা বললা তখন দুজন রাজি হচ্ছে। রাজি হওয়ার পরে আমার আব্বু বলছে রিফাত তুই একটু বাইরে যা, আর তোর আম্মুর কথা আছে। এটা বললা আমি একটু বাইরে গেলাম। প্রতিবেশীরা বলছেন কয়েক বছর ধরে এই এলাকায় থাকতেন আসমত ও ফারজানা দম্পতি। তাদের ছেলে মেয়ে এসে জানালে দরজা ভেঙে ভিতরে ঢুকে দুজনের মরদেহ দেখেন তারা। চিপে দিয়ে ঢুকে জানলা দিয়া দেখলাম যে লাশ একটা ঝুলন্ত অবস্থা আছে, রশি লাগানো, আর মহিলাটা নিচে শুয়ে আছে। খবর পেয়ে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা জানায় আসমতকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এবং ফারজানাকে ফ্লোরে পাওয়া যায়। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে বলেও ধারণা পুলিশের। প্রত্যক্ষ যে সাক্ষী তার ছেলে, সেই বলছে যে তার মা এবং বাবা একসাথে ঢুকছে এখানে, পরবর্তী পর্যায়ে দরজা বন্ধ পায়। এতে আমরা মনে করছি এটাই যে এই ছেলের মাকে প্রথম তার স্বামী শ্বাসরোধে হত্যা করেছে, হত্যা করার পরে তার স্বামী নিজে আত্মহত্যা করেছে। তবে তদন্তের পরই কারণ জানা যাবে বলছে পুলিশ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরের রায়পুরে মাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামে হত্যার এই ঘটনা ঘটে। নিহতের বড় ছেলে জসিমউদ্দিন জানান কয়েক মাস ধরে তার ছোট ভাই জাফর হোসেন মাদক সেবনের জন্য টাকা ঋণ করে। এই টাকার জন্য বিভিন্ন সময়ে মায়ের সঙ্গে খারাপ আচরণ করত জাফর। এরই জেরে সকালে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে জাফর। এ সময় তাকে আটক করে পুলিশে দেয় প্রতিবেশীরা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। পাঁচ আসনের উপনির্বাচনে নৌকার মনোনয়ন চান গড়ে ২৮ জন। এক আসনে আছে ৫৬ মনোনয়ন প্রত্যাশী। তবে এতে অস্বস্তিতে পড়েছে আওয়ামী লীগ। এই প্রবণতাকে রাজনীতির অসুস্থ চর্চা আখ্যা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। বলছেন যারা আশা করছেন ফরম কিনলেই শেখ হাসিনার সঙ্গে দেখা ও কথা বলার সুযোগ হবে, তা একেবারেই ভুল। পাশাপাশি শুধু ফর্ম তুলে বা পোস্টার ছাপিয়ে নেতা হওয়া যাবে না বলেও সতর্ক করেন তারা। ঢাকার এক আসনে ৫৬টি সহ ৫টি সংসদীয় আসনে ১৪১টি মনোনয়ন ফর্ম বিক্রি করেছে আওয়ামী লীগ। জমাও পড়েছে সবগুলো। এতে প্রতি আসনে গড়ে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা ২৮ জনেরও বেশি। তবে এ নিয়ে অস্বস্তিতে আওয়ামী লীগ। কেন্দ্রীয় নেতারা বলছেন এসব মনোনয়ন প্রত্যাশীর মধ্যে হাতে গোনা কয়েকজনই ত্যাগী ও একনিষ্ঠ কর্মী। মনোনয়ন ফর্ম কেনা ও জমার এই ঘটনা তাদের কাছে অবাঞ্ছনীয়। এই বয়সা মনোনয়নপত্র কিনে এবং কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ দলঘাড়ি করে মনোনয়ন নেবে, এইরকম বিষয়টি আওয়ামী লীগে হবে না। আর এই ধরনের মনোনয়ন কিনবার হুজুগ এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা। বেশিরভাগ মনোনয়ন প্রত্যাশীর ফর্ম কেনার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে এ প্রবণতার কঠোর সমালোচনা করেছেন কেন্দ্রীয় নেতারা। এটা অনেকেই কিনেন মনোনয়ন পাওয়ার আসে, অনেকেই কিনেন যে ফর্মটা কিনে হয়তো মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকারে উপস্থিত হতে পারলে তারা জাতীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে পারলে ভবিষ্যতে হয়তো কোনো একটা ভালো জায়গায় পদায়ন হতে পারে, এই আশা নিয়েও অনেকে ফর্মটা কিনে থাকেন। এই ধরনের আশা নিয়ে যারা ফর্ম কিনেছেন তাদের এবার খুব হতাশ হতে হবে। আন্দোলন সংগ্রামে রাজনীতির মাঠে না থেকে শুধু মনোনয়ন ফর্ম কিনে বা পোস্টার ব্যানার ছাপিয়ে নেতা হওয়ার প্রবণতা থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে পাবনা ও সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব পাবনায়, সেখানে আছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, যারা মনোনয়নপত্র নিয়েছেন তাদের উদ্দেশ্যটা আসলে কি? তাদের রাজনৈতিক প্রজ্ঞা বা দল ও জনগণের প্রতি আস্থা আছে, নাকি শুধুই নেতা হতে চাইছেন তারা? যে পাবনা ৪ আসন কিন্তু ২টি উপজেলা নিয়ে গঠিত। একটি হচ্ছে ঈশ্বরদী এবং অপরটি হচ্ছে আটঘরিয়া উপজেলা। এই উপজেলায় এবার ২৮ জন কিন্তু প্রার্থী তাদের দলীয় মনোনয়নপত্র কিন্তু জমা দিয়েছেন। আর এই নিয়ে কিন্তু নানা জনের নানা প্রশ্ন উঠেছে। আমি কিন্তু কথা বলেছিলাম পাবনার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে। তারা যেমনটি বলছেন যে
যারা ব্যবসায়ী থেকে শুরু করে আমলা এবং সরকারি আমলা ছিল তারাও কিন্তু এবার মনোনয়ন তুলেছেন এবং তারা বলছেন যে বিভিন্ন সময় রাজনৈতিক ইয়ার সময় তখন কিন্তু তাদের পাওয়া যায় না, তারা বিভিন্ন সময় এর মধ্যে কিন্তু ব্যবসায়ী রয়েছেন, তারা বিভিন্ন সময় ব্যবসার কাজে ব্যস্ত থাকেন। হঠাৎ করে যখন নির্বাচনের সময় আসেন তারা কিন্তু এই সময় কিন্তু তারা মনোনয়ন তুলতে তারা ব্যস্ত হয়ে পড়েন। আপনাকে জানিয়ে রাখি যে পাবনা 4 আসনের সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডেলুর মৃত্যুর পর কিন্তু এই আসনটি শূন্য হয় এবং তার এই সাবেক ভূমিমন্ত্রীর পরিবারেও কিন্তু 5 জন প্রার্থী কিন্তু একই পরিবারে 5 জন প্রার্থী কিন্তু মনোনয়ন তুলেছেন এবং এ নিয়ে কিন্তু পাবনার এই 4 আসনে কিন্তু সাধারণ ভোটার থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে একটি হাস্যোজ্জ্বলের পরিণত হয়েছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে এই উপজেলায় কিন্তু আমরা যেমনটি দেখেছি যে পাবনা জেলা যিনি পরিষদের চেয়ারম্যান রয়েছেন তিনি রয়েছেন, পাশাপাশি সাবেক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত নজরুল ইসলাম রবি সহ বিভিন্ন রাজনৈতিক নেতাও রয়েছেন এবং ওয়ার্ডের নেতা থেকে শুরু করে এবং কেন্দ্রের যারা রয়েছেন তারাও কিন্তু এই আসনে নির্বাচন করবেন বলে তারা দলীয় মনোনয়ন তুলেছেন। খায়রুল, আপনি সাথেই থাকুন। এবার আমরা সিরাজগঞ্জের পরিস্থিতি জানবো সহকর্মী দিলীপ কুমার গোড়ের কাছে। দিলীপ, নৌকার টিকিট কিনে এলাকায় প্রভাবশালী হতে চান অনেকেই, এমন অভিযোগ কতটা সত্য? এই বিষয়ে স্থানীয় জ্যেষ্ঠ নেতারা কি বলছেন? আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে সিরাজগঞ্জে কাজীপুর 1 আসনটি থেকে নির্বাচিত হয়েছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তার মৃত্যুর পরে কিন্তু এই আসনটি শূন্য হয়েছে এবং ইতিমধ্যে আওয়ামী লীগের যে দলীয় মনোনয়ন সংগ্রহ সে মনোনয়ন সংগ্রহ শুরু হয়েছে। এখানে আপনারা জানেন যে ক্যাপ্টেন মনসুর আলী স্মৃতি বিজড়িত কাজীপুর এবং এই কাজীপুর আসন থেকে কিন্তু ক্যাপ্টেন মনসুর আলী নির্বাচিত হয়েছেন এবং স্বাধীনতার পর থেকে এখানে আওয়ামী লীগের আসন এখান থেকে মোহাম্মদ নাসিম নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ নাসিমের বড় ভাই ডক্টর মোহাম্মদ সেলিমও নির্বাচিত হয়েছিলেন, কিন্তু মোহাম্মদ নাসিমের মৃত্যুর পরে এই আসন থেকে 3 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একজন মোহাম্মদ নাসিমের ছেলে প্রকৌশলী তানভীর শাকিল জয়, আর একজন মোহাম্মদ নাসিমের বড় ভাই ডক্টর সেলিমের ছেলে ব্যারিস্টার রিপন এবং একজন ছাত্রলীগের নেতা। তো এখানে যেটা আমরা কথা বলে দেখেছি যে সেখানে আসলে এখানকার যে বয়োজ্যেষ্ঠ নেতা তারা বলছেন যে ছাত্রলীগ যে নেতা অমিত কুমার সে মনোনয়নপত্র সংগ্রহ করলে আসলে উপজেলা আওয়ামী লীগের সাথে আর কোনো সম্পৃক্ততা নেই। পাশাপাশি আসলে ডক্টর মোহাম্মদ সেলিম ক্যাপ্টেন মনসুর আলীর সন্তান, তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন এবং সিরাজগঞ্জ কাজীপুর থেকে নির্বাচিত হয়েছিলেন। মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন, তিনিও কাজীপুর থেকে নির্বাচিত হয়েছিলেন। তার মোহাম্মদ নাসিমের ছেলে এবং মোহাম্মদ সেলিমের ছেলে যারা যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এই দুইটা নিয়ে আসলে তারা এখন বলছে যে বিশেষ করে প্রকৌশলী তানভীর শাকিল জয় কিন্তু কাজীপুরে তার বাবার ক্ষেত্রে কাজ করেছেন, মাটি মানুষের সাথে তিনি মিলেমিশে রয়েছেন। তবে ব্যারিস্টার রিপন তিনি লন্ডনে থাকেন, তিনি এই দলীয় নমিনেশন সংগ্রহ করেছেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত করার জন্য। তবে তারা বলছে যে পারিবারিক যদি ধরা যায় ক্যাপ্টেন মনসুরের 2 দহিত্রই আসলে তারা কাজীপুরে মাটি মানুষের কথা বলে, সেক্ষেত্রে আসলে দলের সভাপতি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মেনে নিয়ে আসলে কাজীপুর থেকে নৌকা প্রতীক যে নিয়ে আসে তার জন্য দলীয় নেতাকর্মীরা কাজ করবে। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের কাজীপুর উপনির্বাচনের সর্বশেষ খবর। পাবনা সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। অনুপ্রবেশকারীরা দল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করে। সুসময়ের এসব বসন্তের কোকিলরা দুঃসময়ে পাশে থাকে না। এদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে এক ভিডিও কনফারেন্সে তিনি অনুপ্রবেশকারীরা কোনোভাবে আশ্রয় প্রশ্রয় না দেওয়ার জন্য দলের সবাইকে আহ্বান জানান। দলের ভাবমূর্তি পূর্ণের জন্য সুবিধাভোগী এক শ্রেণীর অনুপ্রবেশকারীরা দায়ী। দুঃসময়ের দীর্ঘদিনের ত্যাগী নেতা কর্মীরা দলকে ধরে রাখে। সুসময়ের বসন্তের কোকিলরা দুঃসময়ে থাকে না। ফরিদপুরে এখনও ধরাছোঁয়ার বাইরে রাজনৈতিক দুর্বৃত্তায়নে পৃষ্ঠপোষকরা। দুর্নীতিসহ নানা অভিযোগে এ পর্যন্ত 17 জন গ্রেপ্তার হলেও অনেকেই ঘুরে বেড়াচ্ছেন বহাল তবিয়তে। তবে গ্রেপ্তার আতঙ্কে প্রভাবশালীদের নানা অনিয়মের সহায়তাকারীরা। 2000 কোটি টাকার মানি লন্ডারিং মামলা ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে 16 মে রাতে হামলার ঘটনাকে কেন্দ্র করে 7 জুন থেকে শুরু হয় শুদ্ধি অভিযান। এতে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে সম্পৃক্ত অনেকেই গ্রেপ্তার আতঙ্কে পালিয়েছে।
শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলের স্বীকারোক্তিতে আটক করা হয় শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভি, জেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক বিল্লাল হোসেন, শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিফুর রহমান ফারহান, জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি নিশান মাহমুদ শামীম সহ মোট 17 জনকে। এই শুদ্ধি অভিযানে দলে শৃঙ্খলা ফিরবে আশা স্থানীয়দের। শুদ্ধি অভিযানের কারণে তৃণমূলের অনেক নেতাকর্মীরা যারা আসলে এই ইসের মধ্যে নাই, দুর্বৃত্তায়নের মধ্যে নাই, লুটপাটের মধ্যে নাই, তারাও আতঙ্কে আছে। যাদের মনটা অপরাধী বা যারা মনে করছে যে অতীতে তাদের কর্মকাণ্ড ভালো ছিল না, অথবা বর্তমানে যে অভিযান চলছে সেই অভিযানে তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। আওয়ামী লীগ নেতারা বলছেন দলকে ব্যবহার করে যারা অবৈধ অর্থ হাতিয়েছেন তারা এখন আতঙ্কিত। তাদের কঠোর শাস্তি দাবি নেতাদের। যারা অপরাধ করেছে বা যারা দলকে ভাঙিয়ে অর্থ উপার্জন করেছে তাদের ব্যাপারে পুলিশ অ্যাকশন নিচ্ছে। পর্যায়ক্রমে অপরাধী সবাইকে আইনের আওতায় আনার কথা জানিয়েছেন জেলা পুলিশ। আমরা কয়েকজনকে গ্রেপ্তার করি প্রাথমিক পর্যায়ে, তার প্রেক্ষিতে এই তাদের জিজ্ঞাসাদের ভিত্তিতে বা তাদের জবানবন্দির ভিত্তিতে যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে তাদের বিষয়ে কিন্তু আমাদের সাক্ষ্য প্রমাণ সংগ্রহ চলছে এবং তাদেরকে কিন্তু আমরা আইনের আওতায় আনতে চাই। দলে শৃঙ্খলা ফেরাতে অঞ্চলভেদে নয়, যেখানে অনিয়ম সেখানে শুদ্ধি অভিযান চালানোর কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সব জেলায় আমাদের নজরদারিতে আছে, যেখানেই আমরা অসঙ্গতি দেখছি সেখানেই আমরা ব্যবস্থা নিচ্ছি। ফরিদপুরে যে ঘটনাগুলি ঘটেছে সেগুলো আমাদের অনেক দিনই আমরা আমাদের নজরে আসছিল, সেগুলো একের পর এক আমরা ওইটার ব্যবস্থা নিচ্ছি। নিরপরাধ কারোই আতঙ্কিত হবার কারণ নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ইনি আরও জানাতে ফরিদপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী মফিজুর রহমান। মফিজুর, রাঘব বোয়ালদের ধরতে পুলিশ কি ধরনের ব্যবস্থা এখন পর্যন্ত নিয়েছে জানাবেন, আর তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীরা কি বলছেন এ বিষয়ে? আপনি জানেন যে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলাকে কেন্দ্র করেই মূলত এত বড় ঘটনা ফরিদপুরে ঘটেছে এবং ফরিদপুরের গত 7 জুন কিন্তু পুলিশের বড় অভিযান হয় এবং সেই অভিযানে 7 নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তারপরেই কিন্তু মূলত সিআইডি তদন্ত করে 2000 কোটি টাকা মানি লন্ডারিং মামলা করে এবং এরপরে ওই মামলায় আসামি করা হয় সাজ্জাদ হোসেন বরকত, যিনি শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক, এবং তার ভাই ব্যবসায়ী এবং ফরিদপুর প্রেস ক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল। তো তাদেরকে গ্রেপ্তারের পর তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং 164 জবানবন্দিতে তারা যে কর্মীদের নামগুলো বলেছে যে তাদের এই টাকা আয়ের বা বিদেশি পাচারের ক্ষেত্রে যারা সহায়তা করছে তাদের নাম বলার পরই কিন্তু পরবর্তীতে শহর আওয়ামী লীগের সভাপতিকে গ্রেপ্তার করা হয় এবং প্রায় 17 জন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা কথা বলেছিলাম ফরিদপুরের পুলিশ সুপারের সঙ্গে, কিন্তু এটি বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী মূলত অপরাধী যারা করে বা অপরাধ সংগঠিতর সাথে যারা জড়িত তাদেরকেই মূলত আইনের আওতায় আনার চেষ্টা করে এবং সেই লক্ষ্যে কিন্তু কাজ করছে। আমি কথা বলেছিলাম ফরিদপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদের সঙ্গে, তিনি বলেছেন যে আতঙ্কিত বা পালিয়ে বেড়ানোর কোনো কারণ নেই। যারা 10টা বছর বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করেছেন তাদের কোনো সমস্যা নেই, যারা এই দলকে ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জন করেছে এবং দলকে ব্যবহার করে নানাভাবে তারা অপরাধ সংঘটিত করেছে তাদেরই আতঙ্কের বিষয়। এবং আমরা দাবি করি সরকারের কাছে যে যারা অপরাধ করেছে, দলকে ব্যবহার করেছে অন্যায়ভাবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমি কথা বলেছিলাম সাধারণ নেতাকর্মীদের সঙ্গেও, বিশেষ করে ইউনিয়ন পর্যায়ের নেতাদের সঙ্গে, উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে। তারা যেটি আমাদেরকে বলেছেন যে এই শুদ্ধি অভিযান যেটা হচ্ছে সেই অভিযানকে তারা সাধুবাদ জানিয়েছে, তবে তাদের একটি দাবি, সেটি হচ্ছে যে এই অভিযানটি দীর্ঘ না করে দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় এনে বিচার কার্যকর দাঁড়ানো, এতে তৃণমূল নেতাদের মধ্যে স্বস্তি আসবে। ফরিদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মফিজুর রহমান। অর্থ আত্মসাৎ মামলার আসামি স্বাস্থ্য অধিদপ্তরের আফজাল অস্ট্রেলিয়ায় নয়, ছিলেন ফরিদপুরের গ্রামের বাড়িতে। বুধবার আইনি সহায়তা চাইলে আদালতে আত্মসমর্পণ করিয়ে জামিন আবেদন করেন তার আইনজীবী। 1 বছর দেশে আত্মগোপনে থাকার পর কেন গ্রেপ্তার করা যায়নি এমন প্রশ্নে দুদক বলছে বিষয়টি খতিয়ে দেখছে তারা। তবে অপরাধ বিশ্লেষকরা বলছেন দুদকের দুর্বলতাই আফজালকে আত্মগোপনে থাকতে সহায়তা করেছে। 2019 সালের 27 জুন বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবরক্ষক আফজালের বিরুদ্ধে মামলা করে দুদক। এরপর থেকেই পলাতক ছিলেন তিনি। তবে 1 বছরেরও বেশি সময় আত্মগোপনে থেকে বুধবার হঠাৎ করেই আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। জামিন নামঞ্জুর হয়, এখন আছেন কারাগারে।
হঠাৎ করেই কোথা থেকে উদয় হলেন তিনি? এ প্রশ্নের উত্তর খুঁজতে আফজাল রুবিনা দম্পতির উত্তরার বাসায় গিয়ে জানা যায় গত বছর বাড়িটি ক্রোক করে দুদক। তারপর সেখান থেকে চলে যান তারা। তবে বাড়ির তত্ত্বাবধায়ক জানালেন বিদেশ যাননি আফজাল, ছিলেন দেশেই। ওই চিঠি পর থেকে অন্য চলে গেছে। আমার জানা মতে বাংলাদেশে ছিল, দেশের বাইরে যায় না। আর এ প্রসঙ্গে আফজালের আইনজীবী জানালেন ফরিদপুরের গ্রামের বাড়িতেই আত্মগোপনে ছিলেন তিনি। বুধবারই তার সঙ্গে যোগাযোগ করে চান আইনি সহায়তা। তার স্ত্রী রুবিনাও আত্মসমর্পণ করবেন বলে জানান তিনি। যখন ক্লায়েন্টের সঙ্গে আমার কথা হয়, আমি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি দীর্ঘদিন নাই, একদিন পর আপনি আসলেন, সমস্ত লোকজন যারা আপনার দেশের বাইরে আসেন, পলাতক অবস্থায় আছেন, আপনি কীভাবে আসছেন? তখন উনিও আমাকে যে তথ্য দিয়েছেন, উনি বলেছেন আমি দেশের বাইরে যাইনি, আমি দেশেই ছিলাম। দেশে অবস্থানের পরও আফজালকে গ্রেপ্তার করা কেন যায়নি সে প্রশ্নে দুদক জানাচ্ছে গত 1 বছর তিনি কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, এখন খতিয়ে দেখছেন তারা। পাওয়া গেলে পর আপনাদের জানাতে পারবো। তাকে রিমান্ডে চাওয়া হয়েছে, এটি তদন্তের পরে বলা যাবে, তদন্তের বিষয়ে আমরা এই মধ্যে বলতে পারি। তবে অপরাধ বিশ্লেষকদের মত, দেশের দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠানগুলো যে শক্তিশালী নয়, দেশে থাকার পরও আফজালকে ধরতে না পারা এর একটি বড় উদাহরণ। স্বাস্থ্য বিভাগের হিসাবরক্ষণ কর্মকর্তা আফজালের দীর্ঘদিন ধরে পলাতক থাকা এবং তারপরে আত্মসমর্পণ করা, এটাই প্রমাণ করে যে আমাদের এখানে যে সমস্ত দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো যথেষ্ট শক্তিশালী নয় এবং সেই প্রতিষ্ঠানগুলোর যথেষ্ট দুর্বলতা রয়েছে। ঢাকার উত্তরা, পল্লবী ও ফরিদপুরে আফজাল রুবিনা দম্পতির 6টি বাড়িসহ 25টি প্লট জমি ক্রোক করেছে দুদক। এর সবই অবৈধ অর্থে গড়ে তোলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্রপতির আদেশ জালিয়াতি এবং একাধিক উপজেলা নির্বাহী কর্মকর্তা এমনকি সংসদ সদস্যের স্বাক্ষর জাল করার অভিযোগ উঠেছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষের বিরুদ্ধে। স্বাক্ষর জাল করে সরকারি আশ্রয়ন প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাৎ করেন তিনি। তালাশ টিমের অনুসন্ধানে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। পটুয়াখালীর কলাপাড়া এই উপজেলায় ভূমিহীন অনেক অসহায় এসব মানুষের জন্য রয়েছে সরকারি আশ্রয়ন প্রকল্প, কিন্তু মানহীন নির্মাণ কাজের কারণে সেখানে নেই বসবাসের অবস্থা। বাচ্চা ফলাফান লইয়া এরকম গাবলা মাথার উপরে দিয়ে হাইবার আমরা বইয়ে থাকি। কই আমরা হাতে ধরে পায়ে ধরে লাগলে তো আমার ঘরের মধ্যে একটু আমরা ঢুককে দেখতে যান, আর সে কি গরু খরো ভালো আছে। এমনকি নেই অসহায়দের সামান্য সুযোগ সুবিধাও। আমরা কোনো সুযোগ সুবিধাই পাইতেছি না, আমরা খুব অবহেলা, কারণ আমরা ভূমিহীন। হুনিবার সাহায্য দেয় শেখ হাসিনায়, কিন্তু আমরা কিছু পাইতেছি না, গরিব। অসহায় মানুষদের দুর্দশার কথা বিবেচনা করে উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প আশ্রয়ন 2 এর আওতায় 2019-20 অর্থবছরে ভূমিহীনদের জন্য 10টি কমিউনিটি সেন্টার ও 6টি পুকুরের ঘাট নির্মাণ বাবদ সরকারি বরাদ্দ এসেছে 1,12,00,000 টাকা। উপজেলা অফিসের তথ্য অনুযায়ী কাজ শেষ হয়েছে চলতি বছরের 31 মার্চ। 1,12,00,000 টাকার এই প্রকল্পের কাজ সরেজমিনে দেখতে গিয়ে দেখা যায় এমন পরিস্থিতি। আপনাদের এখানে কি কমিউনিটি সেন্টার আর ঘাটলা হয়েছে? এখন পর্যন্ত জায়গায় কোনো কিছু হয় না, আপনারা চোখে দেখে যেতে পারেন। এখানে কোনো ঘাটলাই তৈরি হয় নাই, কোনো পুকুরই নেই এই আশেপাশে, আর তাছাড়া কোনো কমিউনিটি সেন্টার আমাদের এই এলাকার নাই। কোনো কাজ না করেই 1,12,00,000 টাকা ব্যয় দেখিয়ে যে বিল তোলা হয়েছে তার প্রমাণও এসেছে তালাশ টিমের কাছে। সেই বিলে আবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষের স্বাক্ষরও আছে। এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যায় তালাশ টিম। সুস্পষ্টভাবে আমি দাবি করছি যে আমার স্বাক্ষর সম্পূর্ণভাবে জাল। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওখানে যে বিল সাবমিট করা হয়েছে সেখানে স্মারক ব্যবহার করা হয়েছে ত্রাণ ও দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়, যেটা আসলে পিআইও দপ্তরের স্মারক। রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমানের একই অভিযোগ। ৭৬ লাখ টাকার একটা রাস্তা, এসবিপি রাস্তা, সেই প্রজেক্টের আমি সিগনেচার আমার চোখে পড়ার সাথে সাথে আমার দেখলাম যে এখানে সিগনেচারটা আমার করা না। ৭৬,৪২,০০০ টাকার যে প্রকল্পের নথিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করা হয়েছে সেই চিঠিটা সংগ্রহ করেছে তালাশ টিম। আর এই অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করেছেন ইওনো। এমন অভিযোগের ব্যাপারে জানতে যোগাযোগ করা হয় তপন কুমার ঘোষের সঙ্গে। একটা ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে নাকি আপনি আতাত করে বিল তুলেছেন? সিগনেচার নকল করছেন ইওনোর? ও আচ্ছা, এই অভিযোগ আছে নাকি? স্বাক্ষর জাল করার কারণে বরখাস্ত হন এই কর্মকর্তা। আর এ থেকে রেহাই পেতে রাষ্ট্রপতির আদেশও জালিয়াতি করেন পিআইও তপন কুমার ঘোষ। বনিয়ামিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে পুরো অনুসন্ধান দেখতে চোখ রাখুন আজ রাত 9:30 ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ অনুষ্ঠানে। চলে যাচ্ছে পরের খবরে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে 15 নাইজেরিয়ানকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 9টি ল্যাপটপ, 22টি মোবাইল ফোন এবং বেশ কিছু হিসাবের নথিপত্র। গ্রেপ্তার ব্যক্তিদের আন্তর্জাতিক চক্রের সদস্য বলছে সিআইডি। দুপুরে রাজধানী মালিবাগে সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এই প্রতারকেরা আমেরিকার এক নারী সেনা কর্মকর্তার ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে বিভিন্ন জনের সাথে বন্ধুত্ব করে দামি উপহার দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিত। এর আগেও 2 ধাপে একই চক্রের 16 জনকে আটক করা হয় বলে জানায় পুলিশ। তারা প্রত্যেকে ঢাকার মিরপুর 11 নম্বর সেকশনের সি ব্লকের একটি বাড়ির ঠিকানা দেয়। রাজধানী পল্লবী থানায় এ সংক্রান্ত তদন্ত চলছে। গত এক সপ্তাহে নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 20% থেকে নেমেছে 16%। তবে এতে স্বস্তির কিছু দেখছেন না বিশেষজ্ঞরা। তারা বলছেন, অন্তত 3 সপ্তাহ এই হার নিম্নমুখী থেকে 10% নিচে নামলে পরিস্থিতির উন্নতি হয়েছে বলা যাবে। পাশাপাশি মৃত্যুহার কমাতে ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত বয়স্ক ব্যক্তিদের করোনা ধরা পড়লেই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। দেশে করোনা আক্রান্ত 3 লাখের বেশি। বৃহস্পতিবার পর্যন্ত মারা গেছেন 4127 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের গড় হার 20.3%, আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.35। 18 আগস্ট করোনা শনাক্তের হার ছিল 21.87। এরপর থেকেই এ হার কমছে। বুধবার 16.72 আর বৃহস্পতিবার তা আরও কমে দাঁড়ায় 16.11%। তবে একে বড় করে দেখছেন না বিশেষজ্ঞরা। কিছুদিন ধরে যেটা দেখা যাচ্ছে সেটা হলো কোনো দিন উঠছে, কোনো দিন নামছে। এটা দিয়ে কিন্তু ডিজিজ কার্ভটা পরিপূর্ণভাবে অ্যানালাইজ করা যাবে না। যে অন্তত 10% নেমে আসছে তার মানে নিয়ন্ত্রিত হচ্ছে, 5% নেমে আসছে তার মানে এখন নিয়ন্ত্রণ। গত 3 দিন ধরে 20-এর নিচে আমরা দেখছি। কাজে এটা অব্যাহতভাবে যদি কমতে থাকে 3 সপ্তাহ, তাহলে আমরা এই প্রবণতাটা সম্পর্কে নিশ্চিত হব। আবার যদি বেড়ে যায় তাহলে তো আবার সেই আগের জায়গায় চলে গেল। তবে নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার যদি অন্তত 3 সপ্তাহ ধরে নিম্নমুখী থাকে, একে পরিস্থিতির উন্নতি বলা যাবে বলেও মত তাদের। আর এ সংখ্যা 5% নেমে এলে মিলবে স্বস্তি। আর সে অবস্থায় পৌঁছাতে সামাজিক দূরত্ব মানার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমাদের সরকারের এবং জনগণের দুপক্ষেরই একটা চেষ্টা থাকবে জনগণ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে, সরকার যাতে মানুষকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করে। এই রকম একটা যদি জনগণের সম্পৃক্ততা আনা যায়, তাহলে আমাদের সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব। করোনায় মৃত্যু বাড়ার কারণ প্রসঙ্গে তারা বলছেন, নানা রোগে আক্রান্ত ও বয়স্ক ব্যক্তিরা সচেতনতার অভাবে ঝুঁকিতে পড়ছেন। বিশেষ করে ডায়াবেটিস, হৃদরোগ যাদের রয়েছে তাদের করোনায় আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 45 জনের মৃত্যু হয়েছে। 92টি ল্যাবে 15,124 নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে 2,436 জন। শনাক্তের হার 16.11%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,04,583 জনে। মোট প্রাণহানি 4,127 জনের। পরীক্ষা বিবেচনায় এ পর্যন্ত শনাক্তের হার 20.30%। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.35। সুস্থ হয়েছেন আরও 3,275 জন সহ মোট সুস্থ 1,93,458 জন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নতুন মৃত্যু 45 জনের মধ্যে পুরুষ 34 জন ও নারী 11 জন। বাদীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হলো জেকেজি জালিয়াতি মামলার বিচার। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর হাকিম শরাফুজ্জামান আনসারী আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী কামাল হোসেন। তিনি এজাহার সমর্থন করে জবানবন্দি দেন এবং আসামিদের শনাক্ত করেন। শুনানির শুরুতে আসামি আরিফুল হক চৌধুরী ও সায়েদ চৌধুরীর পক্ষে তার আইনজীবীরা অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন জানিয়ে সাক্ষ্য গ্রহণ পেছানোর আবেদন করেন। এর বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। দুপক্ষের শুনানি শেষে সময় আবেদন নামঞ্জুর করে বাদীর সাক্ষ্য নেয় আদালত। জবানবন্দির পর আসামি পক্ষের আইনজীবীরা জেরা করেন কামালকে। তবে তা শেষ না হওয়ায় 3 সেপ্টেম্বর জেরা ও পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করে আদালত। মোট 3 জন সাক্ষীর আমরা হাজিরা দিয়েছিলাম, বাদী সহ আরও 2 জন। এর মধ্যে বাদীটা শুরু হয়েছে। বাদী জেরা একজন আসামির পক্ষে, 2 জন আসামির পক্ষে জেরা শুরু হয়েছে, পুরো কমপ্লিট হয় নাই। আবার আগামী 3 তারিখে বাকি সাক্ষীর জন্য আছে।
জেকেজি ডাক্তার সাবরিনা চৌধুরীর দুটি জাতীয় পরিচয়পত্র অকার্যকর করেছে নির্বাচন কমিশন। জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, কোন প্রক্রিয়ায় কার সুপারিশে তিনি দ্বিতীয় এনআইডি পেয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। এই এনআইডি নিয়ে আমরা যাচাই বাছাই করি এবং সেখানে যেটা আমরা দেখতে পাই যে দুটি করার জন্য যে প্রক্রিয়া, যে তথ্যগুলো প্রদান করার প্রয়োজন হয়, যেমন জন্ম নিবন্ধন থেকে শুরু করে অন্যান্য ডকুমেন্টস, এই ডকুমেন্টস গুলো নিয়ে আমরা সেগুলো ইনডেপথ অ্যানালাইসিস করেছি। প্রতারণার অভিযোগে ডিজিটাল বাণিজ্যিক প্রতিষ্ঠান ই-ভ্যালি চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের সব ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে সব ব্যাংককে চিঠি দিয়ে এই নির্দেশনা দেওয়া হয়। এতে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ক্ষমতা বলে তাদের নামে থাকা সব হিসাব আগামী 30 দিন স্থগিত রাখতে বলা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠান ও ব্যক্তির নামে পরিচালিত হিসাবসমূহের হিসাব লেনদেন বিবরণী এবং 50 লাখ বা তার বেশি টাকা জমা ও উত্তোলন সংশ্লিষ্ট তথ্য পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ, পণ্য কিনলেই 100 থেকে 150% পর্যন্ত ক্যাশব্যাক অফার দিয়ে ব্যবসা করছে ই-ভ্যালি। ফলে অল্প সংখ্যক গ্রাহক লাভবান হলেও বেশিরভাগই হচ্ছেন প্রতারিত। এদিকে ই-ভ্যালি সহ ই-বাণিজ্যকে নিয়মের মধ্যে আনতে কাজ শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ভারতে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। 24 ঘন্টায় দেশটিতে প্রায় 77,000 মানুষের দেহে পাওয়া গেছে করোনা ভাইরাস। নতুন 6,000-এর বেশি মৃত্যু নিয়ে বিশ্বে প্রাণহানি ছাড়িয়েছে 8,34,000। আক্রান্ত 2,40 লাখের বেশি। এদিকে করোনা মোকাবেলায় সাফল্যে বিশ্বে সবচেয়ে পিছিয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন। বৃহস্পতিবার প্রকাশিত এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। ভারতে এ যাবৎকালের সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায়। একদিনে প্রাণ গেছে 1065 জনের। এ নিয়ে দেশটির মোট মৃতের সংখ্যা 61,000-এর বেশি। 24 ঘন্টায় বিশ্বের সর্বোচ্চ 1100-র বেশি মানুষের প্রাণ গেছে যুক্তরাষ্ট্রে। দেশটির মোট প্রাণহানি ছাড়িয়েছে 1,84,000। নতুন 45,000 রোগী শনাক্তের সাথে দেশটির মোট সংক্রমণ 60 লাখের বেশি। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের মোট প্রাণহানি 2 লাখ ছাড়াবে বলে সতর্ক করছে দেশটির সিডিসি। এদিকে বছরের শেষ নাগাদ ভ্যাকসিন আবিষ্কার করে করোনা মহামারীকে শেষ করার আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে করোনা মোকাবেলায় সফল দেশের তালিকায় তলানিতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। এক জরিপে দেখা যায় দেশ দুটির 82% মানুষের মতে করোনা মোকাবেলায় সফল নয় তাদের সরকার। এই তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্ক। দেশটির জনগণের প্রতি 10 জনের মধ্যে 7 জন মানুষ তাদের সরকারকে সফল নয় দাবি করেছে। লাতিন আমেরিকায় মোট সংক্রমণের সংখ্যা 70 লাখ ছাড়িয়েছে, যার মধ্যে শুধু ব্রাজিলেই শনাক্ত 37 লাখের বেশি। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে 970 জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে 1,18,000। এদিকে দ্বিতীয় ধাপের সংক্রমণে বিপর্যস্ত ফ্রান্স। দেশটির প্যারিস সহ 21টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও প্যারিসে ফেস মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। সংক্রমণ বাড়তে থাকায় কড়াকড়ির মেয়াদ বাড়াতে যাচ্ছে জার্মানি। মাস্ক না পরলে গুনতে হবে 50 ইউরোর জরিমানা। গত কয়েক সপ্তাহে আফ্রিকা মহাদেশের 54টি দেশের 23টিতে কমেছে করোনার সংক্রমণের হার। অন্যদিকে কিউবাদের সংক্রমণ বাড়ায় রাজধানীর হাভানায় কারফিউ জারি করেছে শহরটির গভর্নর। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগের কথা ভাবছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। জাপানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এনএইচকের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে রয়টার্স। তাতে বলা হয়, শারীরিক অসুস্থতার কারণে দেশ পরিচালনায় কোনো সংকট সৃষ্টি করতে চান না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সম্প্রতি 2 দফা স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যান শিনজো আবে। এরপরেই তার শারীরিক পরিস্থিতি নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। অনেকদিন ধরেই আলসারেটিভ কোলাইটিস সমস্যায় ভুগছেন দীর্ঘ সময় ধরে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা শিনজো আবে। এবছর ভারতের দিল্লি সহিংসতায় পুলিশ মানবাধিকার লঙ্ঘন করেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাদের দাবি, বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জের পাশাপাশি আটকের উপর নির্যাতন চালিয়েছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও ও ভুক্তভোগীদের সাক্ষাৎকারের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি দিল্লি পুলিশ। এর আগে ফেব্রুয়ারিতে ওই সহিংসতা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে বিবিসি। সে সময় পুলিশি নির্যাতনের তথ্য তুলে ধরে তারা। সে সময় আইন বহির্ভূত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করে দিল্লি পুলিশ। এবছরের শুরুতে বিতর্কিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে ওই সহিংসতায় 40 জনের বেশি মানুষ নিহত হয়।
হারিকেন লরার আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা। এ পর্যন্ত 6 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বিদ্যুৎহীন 5 লাখেরও বেশি বাসিন্দা। তবে হারিকেনের প্রভাবে 20 ফিট উচ্চতার ঢেউয়ের যে পূর্বাভাস ছিল তা এড়ানো গেছে। লুইজিয়ানায় আঘাত হানার পর দুর্বল হয়ে পড়ে হারিকেনটি। বৃহস্পতিবার সন্ধ্যায় মৌসুমী ঝড়ে পরিণত হয়ে আরকানসাস অতিক্রম করে লরা। তবে এখনও লরার প্রভাবে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় ন্যাশনাল গার্ডের সদস্য সহ মোতায়েন করা হয়েছে 1,500 কর্মী। ক্ষয়ক্ষতি এড়াতে টেক্সাস ও লুইজিয়ানার অন্তত 5 লাখের বেশি উপকূলীয় বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এর আগে ক্যারিবীয় অঞ্চলে লরা ও মার্কোর আঘাতে 24 জনের প্রাণহানি হয়। লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত কেন নিলেন? নানান বার্তা মিলেছে গণমাধ্যমে। মেসি শিগগিরই এ বিষয়ে সামনে আসবেন, কারণও ব্যাখ্যা করবেন সমর্থকদের জন্য। এদিকে এলএম10কে পাওয়ার লড়াই জমে উঠেছে। অর্থের সঙ্গে 3 তারকা যোগ করে লোভনীয় প্রস্তাব তৈরি রেখেছে ম্যান সিটি। কিন্তু গণমাধ্যম জোর দিয়ে বলছে সিটিকে টপকে মেসিকে উড়িয়ে নিতে পারে পিএসজি। মেসি এখনো বার্সেলোনার, কিন্তু শিগগিরই বদলে যাবে সম্পর্ক। প্রাণের নু ক্যাম্প ছেড়ে পাড়ি জমাবেন অন্য কোথাও। তাহলে লিসবনে বায়ার্ন ম্যাচটাই বার্সা ক্যারিয়ারের শেষটা বড্ড কষ্টের, হতাশার। মেসির চলে যাওয়ার ঘোষণায় নড়বড়ে বার্সা প্রেসিডেন্টের চেয়ার। অধিনায়ককে রাখতে সরে যেতে রাজি বার্তোমেও। তাতে মেসি মত বদলাবেন, তার সম্ভাবনা শূন্যের কোটায়। কদিনের মধ্যে নীরবতা ভেঙে মিডিয়ার মুখোমুখি হতে চান এলএম10। সমর্থকেরা এখনও আশা নিয়ে আছেন। তারপরও পরবর্তী গন্তব্য কোথায় হতে পারে তার জন্য চোখ আছে ট্রান্সফার আপডেটে। ম্যানচেস্টার সিটি, পিএসজি নাকি ইন্টার মিলান, ইংল্যান্ড, ফ্রান্স নাকি ইতালি, কোথায় পাড়ি জমাবেন আর্জেন্টাইন ম্যাজিশিয়ান? গার্দিওলার সঙ্গে সম্পর্ক মেসিকে পাওয়ার রেসে ম্যান সিটিকে এগিয়ে রেখেছে। সাবেক গুরু শিষ্য জুটি বেঁধে সিটিজেনকে করতে চান ইউরোপ সেরা। এজন্য তৈরি লোভনীয় অফার। মেসিকে পেতে 89.5 মিলিয়ন পাউন্ডের সাথে গ্যাব্রিয়েল জেসুস, বের্নার্দো সিলভা আর এরিক গার্সিয়াকে দিতে রাজি ইংলিশ জায়ান্ট। ম্যান সিটি সম্ভাব্য গন্তব্য, তবে নতুন খবর জমিয়ে দিয়েছে লড়াই। অর্থের দাপটে সিটিকে পেছনে ফেলে মেসিকে উড়িয়ে নিতে পারে পিএসজি। নেইমার নাকি বন্ধুকে প্যারিসে আনতে চান, আর সেটা জোর দিয়ে বলেছেন ক্লাব প্রধানের কাছে। গণমাধ্যম জানাচ্ছে মেসি নিশ্চিত হলে এমবাপেকে ছেড়ে দিতে রাজি লা পারিসিয়ান। নেইমার যেমন মেসিকে চান পিএসজিতে, ব্রাজিলিয়ান গণমাধ্যমের দাবি বিপরীতে মেসিও নাকি নেইমারকে দেখতে চাইছেন ম্যান সিটিতে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফ্রেঞ্চ লিগ ওয়ানের 2020-21 মৌসুম শুরু হচ্ছে আজ। উদ্বোধনী দিনে দিজন এফসিকে আতিথ্য দেবে অলিম্পিক লিও। ম্যাচ শুরু রাত 1টায়। মৌসুমে দারুণ শুরুর প্রত্যাশায় চ্যাম্পিয়ন্স লিগে চমক দেখানো লিও। ইউরোপ সেরা লড়াইয়ে ইউভেন্টাস ম্যান সিটিকে হারিয়ে জায়ান্ট কিলারের ট্যাগ পায় ফ্রেঞ্চ ক্লাবটি। লিগেও মোমেন্টাম ধরে রাখতে চায় রুডি গার্সিয়ার দল। স্কোয়াডে চোট সমস্যা না থাকায় পূর্ণ শক্তির দল নিয়ে নামবে লিও। দুর্দান্ত ছন্দে আছেন কার্ল একাম্বি ও মেমফিস ডিপে। অন্যদিকে অ্যাওয়ে ম্যাচে লিওকে রুখে দিতে চায় দিজন এফসি। তবে পরিসংখ্যান পক্ষে নেই ক্লাবটির। দু দলের সবশেষ 5 দেখায় 2 ড্র ও 1 হারের বিপরীতে 2 জয় পায় লিও। ইউএস ওপেনের ড্র অনুষ্ঠিত হয়েছে। 31 আগস্ট সোমবার থেকে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে এই টেনিস গ্র্যান্ড স্লাম। উদ্বোধনী দিনে আলো ছড়াবেন নোভাক জোকোভিচ, ডমিনিক থিয়েম, আলেকজান্ডার জেরেভের মতো তারকারা। করোনা আতঙ্কের পর বিশ্ব টেনিসে এটাই সবচেয়ে বড় টুর্নামেন্ট। প্রোটোকল মেনে ক্লোজ টুরে অনুষ্ঠিত হবে সব ম্যাচ। করোনা ঝুঁকিতে নাম প্রত্যাহার করে নিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স রাফায়েল নাদাল ও বিয়াঙ্কা আন্দ্রেস্কো। তালিকায় যুক্ত হয়েছেন অ্যাশলে বার্টি, সিমোনা হালেপ, কিকি বার্টেন্সের মতো টেনিস তারকা। ইনজুরির কারণে রজার ফেদেরারও থাকছে না এই গ্র্যান্ড স্ল্যামে। আসর শুরুর দিনে শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ লড়বেন দামির জুমহুরের বিপক্ষে। অ্যান্ডি মারের প্রতিপক্ষ নিশিওকা। জোয়ানা কন্তে লড়বেন হেথার ওয়াটসনের সঙ্গে। স্থগিত নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজ হবে আগামী বছরের মাঝামাঝি। তা নিয়ে আশাবাদী বিসিবি। এই 2 সিরিজের জন্য বড় উইন্ডো নিশ্চিত করেই পাকিস্তানের সাথে 1 টেস্ট ও 1 ওডিআই নিয়ে এগোতে চায় বোর্ড। এদিকে লঙ্কা সিরিজের জন্য এখনও মেলেনি টাইটেল স্পন্সরের খোঁজে। করোনায় আর্থিক মন্দার কারণে আপাতত সিরিজ ভিত্তিক চুক্তিতে এগোচ্ছে বিসিবি।
কক্সবাজার আদালতে তোলা হচ্ছে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার প্রধান 3 আসামিকে। সরাসরি সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ফয়সাল, কি পরিস্থিতি এখন আদালত প্রাঙ্গণে জানাবেন? আপনারা দেখতে পাচ্ছেন যে এই কি পরিস্থিতি আদালত প্রাঙ্গণে রয়েছে। এরই মধ্যে র্যাবের যেই কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু আদালত প্রাঙ্গণে চলে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রদীপ সহ প্রধান যে 3 আসামি এই মামলার তাদেরকে আদালতে তোলার একেবারে যে প্রাক প্রস্তুতি সেটি কিন্তু একেবারেই এখানে সম্পূর্ণ বলা যায় এবং এখানে যে নিরাপত্তা বলয় সেটিও কিন্তু কিছুক্ষণ আগে বাড়ানো হয়েছে। হয়তো মিনিট 2-এর মধ্যেই তাদেরকে এখানে নিয়ে আসা হবে। আর 3 থেকে 4 মিনিট আগে তাদেরকে কক্সবাজার যেই সদর হাসপাতাল সেই সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদেরকে বের করা হয়েছে এবং সেখান থেকে একটি গাড়ি তুলে কক্সবাজার যেই আদালত সেই আদালতের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন। তো আমরা হয়তো ধরেই নিচ্ছি যে তারা হয়তো মিনিট 2-এর মধ্যেই তারা এখানে পৌঁছাবেন এবং এরই মধ্যে সেই প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। আর প্রধান যেই 3 আসামি সেই আসামির মধ্যে রয়েছেন টেকনাফ থানার যে বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাস এবং তার সঙ্গে যে বাহারছড়া তদন্ত কেন্দ্রের যে পরিদর্শক লিয়াকত এবং অন্যজন হচ্ছে যে সেই যেই পুলিশের যেই দায়ের করা মামলা সেই মামলার যিনি বাদী নন্দদুলাল, তারা তাদের 3জনকেই মূলত আজকে তোলা হচ্ছে। আপনি জানেন 7 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কিন্তু 7 পুলিশের সদস্য এবং বিভিন্ন পর্যায়ের সদস্য কিন্তু এই মামলায় আটক হয়েছেন এবং আজকে আদালতে তোলা হচ্ছে। বাকিদের রিমান্ড এখনো শেষ হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে প্রদীপের যারা আইনজীবী রয়েছেন তারাও কিন্তু এর মধ্যে আদালতে এসেছেন এবং আদালতের ভেতরে তারা প্রবেশ করছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো মিনিট 2-এর মধ্যেই ওসি প্রদীপ সহ প্রধান যেই 3 আসামি তাদেরকে এখানে আদালতে তোলা হবে। কারণ কিছুক্ষণ আগে যেহেতু এখান থেকে আসলে আমরা যেই আদালত প্রাঙ্গণে রয়েছি এখান থেকে কক্সবাজার যেই সদর হাসপাতাল সেই হাসপাতালের দূরত্ব মাত্র 2 থেকে 3 মিনিটের মতো লাগে যানবাহনে। তো আমরা ধরেই নিচ্ছি যে তারা হয়তো আর মিনিট 2-এর মধ্যেই এখানে চলে আসবেন এবং আমরা এর মধ্যে যেই বিষয়টি র্যাবের পক্ষ থেকে শুনেছি সেটি হচ্ছে তাদের 11 দিনের রিমান্ড শেষ হলো, নতুন করে আরও 4 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং সেই রিমান্ড আবেদনের শুনানি আজকে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তাদের যেমন রিমান্ড চাওয়া হয়েছে আমরা দেখেছি যে প্রদীপের যে আইনজীবী তারাও কিন্তু এখানে অপেক্ষা করছেন। তারা বলছেন যে রিমান্ড আবেদনের বিপরীতে রিমান্ড যে নামঞ্জুর যাতে করে সেজন্য তারা আদালতে আবেদন করবেন এমনটি তারা বলেছেন এবং পাশাপাশি একটি জামিন আবেদনও তারা করবেন। তারা তাদের যেই মক্কেল সেই মক্কেলের তারা বলছেন তারা জামিন চাইবেন এমনটি তারা বলেছেন এবং এর যুক্তি হিসেবে তারা এমনি যেই বিষয়টি বলছেন সেটি হচ্ছে যেহেতু আইনেই বলা আছে 15 দিনের অতিরিক্ত যে একটানা রিমান্ডে নেওয়ার সুযোগ নেই, যদিও তাদেরকে 11 দিনের রিমান্ডে নেওয়ার কথা বলা হচ্ছে। প্রদীপের আইনজীবীরা দাবি করেছেন বিভিন্নভাবে তাদের যে ধরে নিয়ে যাওয়া থেকে বিভিন্ন কারণে তারা প্রায় আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে 14 দিনের মতো রয়েছেন বলে তারা দাবি করেছেন। যদিও এই দাবির সত্যতা নিয়ে আমরা যেই তদন্তকারী সংস্থা র্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য জানতে পারিনি। আর এই মামলায় এখন পর্যন্ত আসলে আমরা দেখেছি 13 আসামির মধ্যে আপনি জানেন 4 আসামিকে এরই মধ্যে আসলে 3 আসামি এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং জবানবন্দি শেষে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে এবং বাকি যেই 10 জন আসামি রয়েছেন সেই 10 জন আসামির মধ্যে 7 জন বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য এবং বাকি 3 জন তারা হচ্ছে স্থানীয় জনসাধারণ যাদের মধ্যে তারা পুলিশের যে করা মামলা সেই মামলার সাক্ষী ছিলেন এবং তাদেরকে পরে গ্রেফতার করা হয়। আর বাকি যে 7 জন রয়েছেন তাদের মধ্যে 3 জনের রিমান্ড শেষ হলো, বাকি যেই 4 জন রয়েছেন তারা এখনও কারাগারে রয়েছেন এবং র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে এখনো পর্যন্ত তাদের রিমান্ড তারা শুরু করেনি, সুবিধাজনক সময়ে তাদের রিমান্ড শুরু করা হবে, দ্বিতীয় দফা রিমান্ড। এবং একই সঙ্গে যেই 3 জন স্থানীয় ব্যক্তি রয়েছেন তাদের রিমান্ডও শুরু করা হবে একই সঙ্গে, এমনটি তারা জানিয়েছেন। তো আর এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু ওসি সিনহা হত্যা মামলার যে বিষয়টি সেটি কিন্তু সারা দেশেই বেশ চাঞ্চল্য তৈরি করে এবং এই কারণেই আমরা প্রতিদিনেই যখনই এই মামলার কোনো কার্যক্রম আদালত
আদালতে চলে তখনই আমরা দেখি বিপুল পরিমাণ মানুষ কিন্তু আদালতকে ঘিরে উৎসাহী জনতা সবসময় থাকে। আজকেও আমরা দেখেছি একই ধরনের যে কয়েকশো মানুষ শুক্রবার হওয়া সত্ত্বেও আমরা দেখেছি যে আদালত প্রাঙ্গণে এসে তারা ভিড় করেছেন এবং তারা সেই এক নজর যাতে এই মামলার আসামিদের দেখেন সেই আশায় কিন্তু তারা এখানে দাঁড়িয়ে আছেন। এবং এরই মধ্যে আমরা কিন্তু ধারণা করেছিলাম হয়তো মিনিট দুয়েকের মধ্যেই নিয়ে আসা হবে, কিন্তু এখনও পর্যন্ত তাদের নিয়ে আসার যেই যানবাহন তোলা হয়েছে সেই যানবাহনটি কিন্তু এখানে এসে পৌঁছায়নি। কিন্তু তাদের সামনে যেই অগ্রবর্তী দল ছিল যেখানে র্যাব সদস্যরা ছিলেন তারা কিন্তু এরই মধ্যে আদালত প্রাঙ্গণে চলে এসেছেন। হয়তো মিনিট দুয়েকের মধ্যে তাদেরকে নিয়ে আসা হবে। আর আজকে কিন্তু এই যে আদালতে যেই শুনানি অনুষ্ঠিত হবে সেটি কিন্তু বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। কারণ আদালতে আজকে শুনানির মাধ্যমে মূলত তাদের যেহেতু নতুন করে 4 দিনের রিমান্ড চাওয়া হয়েছে সেই রিমান্ডের উপর কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা যেই তদন্ত কমিটি সেই তদন্ত কমিটির প্রতিবেদন অনেকটাই নির্ভর করে। কারণ তারা যে কয়েক দফায় সময় বৃদ্ধি করেছে, সর্বশেষে তাদের সময় বৃদ্ধি করা হয়েছে 31 অগাস্ট পর্যন্ত। কিন্তু এরই মধ্যে যেহেতু প্রদীপ রিমান্ডে থাকায় যেহেতু সে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন এই সিনহা যে মৃত্যুর ঘটনার সময়, সেই কারণে তারা বলছেন এই যে ঘটনায় একজন গুরুত্বপূর্ণ সাক্ষী হচ্ছে প্রদীপ, যার কারণে তার সঙ্গে তদন্ত কমিটির সদস্যরা কথা বলার প্রয়োজন বোধ করেছেন এবং তারা বলেছেন যে এই ঘটনা ভালোভাবে খতিয়ে দেখার জন্য তারা তার সঙ্গে কথা বলতে চান। এবং এই কারণেই তারা এখন অপেক্ষা করছেন, যেহেতু সহ বাকি আসামিরা রিমান্ডে রয়েছেন এই কারণে কিন্তু তারা এতদিন তাদের সঙ্গে কথা বলার সুযোগ পাননি। তারা মনে করছেন যদি রিমান্ড আজকে নতুন করে মঞ্জুর না হয় সেক্ষেত্রে তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করার সুযোগ পাবেন। আর এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি যে র্যাবের যেই প্রদীপ সহ প্রধান 3 আসামিকে বহন করা যেই যানবাহন সেটি হয়তো এরই মধ্যে আদালত প্রাঙ্গণে এসে পৌঁছেছে। কিছুক্ষণের মধ্যেই তাদের হয়তো সেখান থেকে নামানো হবে এমনটি আমরা ধারণা করছি, কারণ সেই র্যাবের আমরা এরই মধ্যে আদালত প্রাঙ্গণে এসে পৌঁছেছে। তো তাদেরকে এখনই হয়তো নামানো হবে এমনটি আমরা আশা করছি। এবং সেই তাদের দেখার জন্য কিন্তু এখানে যেমন সাধারণ মানুষ রয়েছে, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে র্যাবের কর্মকর্তারা অনেকটা সুসজ্জিতভাবে আদালত প্রাঙ্গণের যে আদালতে ঢোকার যে দুই পাশ সেই দুই পাশে এক ধরনের কর্মীদের উপস্থিতির কারণে যে স্বাভাবিক যে চলাচল তাদের সেটিতে কোনো ব্যাহত না হয়। আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটি যে কালো মাইক্রোবাস, সেই মাইক্রোবাসের ভেতরেই কিন্তু আসামি রয়েছেন। এর মধ্যে আমরা তাদের দেখতে পেয়ে কিছুক্ষণের মধ্যেই তাদেরকে সেখান থেকে নামানো হবে এবং সেই প্রস্তুতি আমরা দেখতে পেয়েছি অনেকটাই বলতে গেলে শেষ। এরই মধ্যে র্যাবের সদস্যরা কিন্তু তাদের যেই নিরাপত্তা মানুষজনকে আদালত প্রাঙ্গণ থেকে দুই পাশে সরিয়ে তারা এরই মধ্যে অবস্থান নিয়েছেন। আর এর মধ্যে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে প্রদীপের যারা আইনজীবী 7 জন আইনজীবী তারা কিন্তু গতকাল বার থেকে মূলত এখানে এসেছেন এবং সকলেই চট্টগ্রাম বারে তারা বলেছেন যে প্র্যাকটিস হয় এবং তারা প্রদীপের জামিনের জন্য তারা আবেদন করবেন এমনটি তারা বলেছেন। তো আজকে এখন আমরা যে হয়তো কিছুক্ষণের মধ্যেই নামানো হবে এবং এরপরে আমরা হয়তো ঘন্টা দেড়েকের মধ্যেই এই মামলার যে কার্যক্রম আজকে আদালতে রয়েছে সেই কার্যক্রম হয়তো শেষ কার্যক্রম হয়তো মামলায় প্রধানত মূলত খুব বেশি কার্যক্রম নেই, যেহেতু শুক্রবার সাধারণত মহল্লার যে সাধারণ কার্যক্রম সেগুলো খুব কমই থাকে। মূলত যেহেতু আইনে বলা আছে যে কোনো ব্যক্তিকে যদি আটক করা হয় সেক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে আদালতে সোপর্দ করার একটি বিধান রয়েছে আইনে। সেই কারণেই মূলত ছুটির দিনও ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করে থাকেন এবং আদালতে সে নিয়ে আসার সুযোগ থাকে। কিন্তু সাধারণত দেখা যায় যে শুক্রবারে আদালতের যেই সাধারণ কার্যক্রম নিম্ন আদালতে সেটি কিন্তু খুব একটা থাকে না। সাধারণত যদি কোনো আসামি এর আগে যে আটক করা হয় গ্রেফতার করা হয় কোনো মামলায় কিংবা জবানবন্দি নেওয়া হয় গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে হয়তো তাদেরকে আদালতে নিয়ে আসা হয়। তো হয়তো মিনিট 2 মধ্যেই আমরা দেখতে পাচ্ছি নিয়ে আসা হবে। তো এখন পর্যন্ত এই ছিল এখানকার খবর। হয়তো মিনিটের মধ্যে তাদেরকে যানবাহন থেকে গাড়ি থেকে বের করা হতে পারে।
কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার ফয়সাল। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।